আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একখানি রহস্য রোমাঞ্চ প্রেমে মোড়া ছোট গল্প। গল্পের নাম কুয়াশা। আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন। যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার, আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প কুয়াশা। একটা ছোট কাঠবেড়ালি সামনে নারকেল গাছ থেকে অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে নেমে এলো। মোটা ল্যাজটাকে ডোরাকাটা পিঠের ওপর তুলে কোথায় যেন দৌড়ে চলে যাচ্ছিল। হঠাৎ ঘাসের মধ্যে কি একটা খাওয়ার জিনিস দেখে থমকে দাঁড়িয়ে পড়ল। কয়েক সেকেন্ড শুকল, তারপর সামনের পায়ে সেটাকে ধরে পিছনের পায়ের উপর ভর দিয়ে কুটুর কুটুর করে যেতে লাগলো। খুব সম্ভব ছেলেটিরই ছুঁড়ে দেওয়া একটা পোকা ধরা চিনেবাদাম। চাঁপা ফুলের গন্ধে দুপুরটা ঝিমঝিম করছে। একটা প্রজাপতি উড়তে উড়তে মাথার উপর চলে এলো। ছেলেটি ভাবল, কোনটাকে ধরবার চেষ্টা করা যায়, প্রজাপতি না কাঠবেড়ালি? খটাস খট, খটাস খট, খট খট। 16 বছর আগেকার স্বপ্নটা সঙ্গে সঙ্গেই মিলিয়ে গেল। একটা দীর্ঘ নিঃশ্বাসের শব্দ পেল ডাক্তার। নিঃশ্বাস তার নিজের না ওই স্বপ্নটারই? ভালো করে বুঝতে পারল না। ডাক্তার চোখ মেলল। ঘরের কোণের ছোট তেপায়াটার উপর গোল কেরোসিনের ল্যাম্পটা নিভে আসছে। মেনিনজাইটিসের রোগীর চোখের মতো শিখাটার রং। মর্গের মতো হিমশীতল ঘরটায় কেরোসিন গ্যাসের অস্পষ্ট গন্ধ। বাইরে শব্দহীন নিথর রাত। আশ্চর্য এই দেশ, এখানে একটা ঝিঁঝি পর্যন্ত ডাকে না। আবার সেই খট খট, সেই খটাস খট খট। অক্সিলিয়ারি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সার্জন ডাক্তার অমূল্য দত্তগুপ্ত নিজের ভাগ্যকে অভিসম্পাত দিলে। হাসপাতালে সেই সার্জিক্যাল কেসটার নিশ্চয়ই বাড়াবাড়ি হয়েছে কোনো রকম। মরতেই যদি হয়। বিছানা থেকে নামতে গিয়ে নিজের অস্বাভাবিক ঠান্ডা চটিটার ছোঁয়ায় শিউরে উঠে ডাক্তার ভাবল, মরতেই যদি হয় তাহলে অমন হাঁক ডাক করা কেন? নিঃশব্দে ভালো ছেলের মতো কম্বলের তলায় সিটিয়ে থাকো। তারপর সকাল হোক, মুঠো মুঠো আলোয় চারিদিক উষ্ণ হয়ে উঠুক। তখন চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে খবরটা পেলে ডাক্তার সহানুভূতির 2-4টে নিঃশ্বাস ফেলতেও আপত্তি করবে না। আবার সেই শব্দ। সঙ্গে সঙ্গেই যেন উত্তর মেরুর রক্ত জমানো রাত্রি এসে ঘরের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। আপাত মস্তক ঝাঁকুনি দিয়ে উঠল ডাক্তারের। না, হাসপাতালের বেয়ারা নয়, নার্সও নয়, অন্য লোক। ত্রয়োদশীর চাঁদ ঝকঝক করছে পশ্চিমের সারবাঁধা পাইন গাছগুলোর ওপরে। উজ্জ্বল জ্যোৎস্নার ভেতর দিয়ে এদিক ওদিক নড়ে বেড়াচ্ছে ধোঁয়ার সাপ। সামনের পাহাড়ি খাদের ভিতর রূপলি পেঁজা তুলোর রাশি জমে উঠেছে। কাল সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সোনালি রোদ এসে পাহাড়ে পড়বে না। নিশ্চেদ নিবিড় কুয়াশা অনেকক্ষণ পর্যন্ত জমাট হয়ে থাকবে। কিন্তু কুয়াশার ভাবনা এখন থাক। কি চায় লোকটা এমন অসময়? ব্যাপার কি? কে তুমি?
শীতে দাঁতে দাঁতে ঠকঠকিয়ে জানতে চাইল ডাক্তার। হুজুর, আমি বল বাহাদুর। মাথা থেকে মাফলা সরে গেল লোকটির। ডাক্তার চিনল, 32 নম্বর বাংলোর কিপার। মধ্যে মধ্যে ডাক্তারকে সস্তায় মুরগির যোগান দেয়, 2-4টে ডিমও উপহার দিয়ে যায় কখনো কখনো। কি হয়েছে বল বাহাদুর? সাইলির অসুখ নাকি? সাইলি বল বাহাদুরের স্ত্রী। না হুজুর, আমার খবর ভালো। রামরো, সাইলি গেছে তার বাপের বাড়ি। আমি এসেছি বাংলোর বুড়ো বাবুর কাছ থেকে। পায়ে ভাঙা সীসা ফুটেছে, খুব কষ্ট পাচ্ছে। মনে পড়ল, আজ বিকেলে পোস্ট অফিস থেকে ফেরবার সময় চোখে পড়েছিল 32 নম্বর বাংলোর সামনে কালো রঙের একখানা মোটর দাঁড়িয়ে, আর বারান্দায় প্রকাণ্ড ডেক চেয়ারে শাল জড়িয়ে শুয়ে আছেন এক প্রৌঢ় ভদ্রলোক। অলস কৌতূহলে একবার মাত্র চেয়ে দেখেছিল ডাক্তার। ছাড়া ছাড়া বাংলোগুলোতে প্রায়ই 2-1টা অতিথির আবির্ভাব হয়, কিন্তু এখানকার অদ্ভুত নির্জনতা সইতে না পেরে 2 দিন পরেই তারা পালিয়ে যান দার্জিলিংয়ে। এখানকার লোকেদের চেনবারও সময় পান না তারা। এখানকার বাসিন্দারাও তাদের সম্বন্ধে কোনো কৌতূহল রাখে না। কে বুড়ো বাবু, তোমার মালিক? জি না, মালিকের কোন দোষ চিঠি নিয়ে এসেছে। হর সালই এমন আসে 2-4 জন। কিন্তু ডাক্তার বাবু, ছিট্ট আসুন, বাবু বড্ড ছটপট করছে। ডাক্তার ভ্রুকুটি করল। ভাঙা কাজ পায়ে ফুটল কি করে এত রাতে? আমি জানি না হুজুর, নিজে ঘরে ঘুমোচ্ছিলুম। মাথি থেকে বাবু ড্রাইভারের ডাকাডাকি শুনে কালকেই এই চাকরিতে রিজাইন দেব। ডাক্তার কঠোর প্রতিজ্ঞার ভঙ্গিতে বললে, তারপরে ডাকাতের দল খুলে শীতের রাতে লোকের বাড়িতে বাড়িতে ডাকাতি করব। রিভেঞ্জ। ডাক্তারের চট্টগ্রামী বাংলায় স্বগতোক্তি বল বাহাদুর বুঝতে পারল না। বললে, জি বাবু। না কিছু না, দাঁড়াও, তৈরি হয়ে আসছি। 5 মিনিটের মধ্যেই বেরুল ডাক্তার। পাশের ঘরে ঘুমন্ত নেপালি কম্বাইন্ড হ্যান্ডিকে আর জাগাতে চেষ্টা করল না। এখন কম্বলের তলা থেকে তার উত্থান ঘটাতে গেলে লোকটার কানের পাশে হ্যান্ড গ্রেনেড ফাটানো দরকার। সেই অস্ত্রটি ডাক্তারের হাতের কাছে কোথাও নেই, থাকলে বড় ভালো হতো। ওভারকোট চাপিয়ে ব্যাগ হাতে করে ডাক্তার বেরুল। দরজায় তালা লাগালো একটা। 32 নম্বর বাংলো প্রায় 200 ফুট ওপরে। বেশ খানিকটা পথ, 2-3টে বিরক্তিকর খাড়াই। এই মাঝরাতে চমৎকার ভাগ্য বলতে হবে। কোথায় কার পায়ে ভাঙা কাঁচ ফুটেছে, সঙ্গে সঙ্গে গরম বিছানা আর মিষ্টি স্বপ্নের মায়া কাটিয়ে ছুটতে হচ্ছে বিশল্যকরণে। ডক্টরস ডিউটি। অমূল্য দত্তগুপ্ত ভাবল, সত্যি সত্যি তার ডাকাতের দল খোলা উচিত। এছাড়া আর প্রতিহিংসার পথ নেই। উফ, দিস লাইফ ইজ সিম্পলি টেরিবল। রূপালী পেঁজা তুলোর রাশি খাদের থেকে ধীরে ধীরে আরো উপরে উঠে আসছে। জ্যোৎস্নার রং যেন একটু ফিকে। সাদা সাদা ধোঁয়ার সাপগুলো গায়ের ওপর দিয়ে খেলে যাচ্ছে তার। চাঁদের ওপরে ধরেছে হলুদের আমেজ। টুপ করে কপালে একটা শিশিরের ফোঁটা গড়িয়ে পড়ল। শিউরে উঠল শিরাগুলো। একটা কটু গাল থমকে গেল ঠোঁটের প্রান্তে। বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে পাহাড় ভাঙতে লাগলো ডাক্তার। জ্যোৎস্নায় অকারণেই টর্চ জেলে বল বাহাদুর পথ দেখিয়ে চলল সামনে। একটা ঝিঁঝি কোথাও ডাকছে না। আশ্চর্য এই দেশ। দূরে কাছে পাইন গাছের ভুতুড়ে চূড়াগুলো এতটুকু নড়ছে না, তারাও যেন পাথর দিয়ে গড়া। ডাক্তার একবার বাঁ দিকে তাকিয়ে দেখল। রংলির প্ল্যান্টেশনটা যেন আবছাভাবে চোখে পড়ে।
কিন্তু মংপু যেন ঘন কুয়াশায় হারিয়ে গেছে। আরো কিছুক্ষণের মধ্যেই রংলি ছাড়িয়ে নিচের ঢালু জায়গাটা পার হয়ে ওই কুয়াশা এসে ফৌজবাড়ির পাহাড়কেও ঢেকে ফেলবে। তখন নিজের হাত পাগুলো পর্যন্ত ভালো করে দেখা যাবে না। কি বিশ্রী শীত! এই রাতে ছাড়া কি লোকটার পায়ে কাজ পড়বার আর সময় হলো না? ফৌজবাড়ি ছাড়া ছাড়া জনহীন বাংলোগুলো জ্যোৎস্নায় হানাবাড়ির মতো পড়ে আছে। আরো উপরে রাক্ষসের মতো ঝুলে রয়েছে গভীর জঙ্গল। পাহাড়িদের খেতে ভুট্টা বড় হয়ে উঠলে কখনো কখনো ওখান থেকে শুয়োর আসে, ভালুক নামে। এই সময় তাদের কারোর সঙ্গে দেখা হলে কেমন হয়? ডাক্তার জোরে জোরে শ্বাস টানল। ঠান্ডা হাওয়ায় ভরে উঠল ফুসফুস। নিজের লেপটার কথা একবার ভাবল অমূল্য দত্তগুপ্ত। তার সঙ্গে সেই স্বপ্নটার কথা। এতক্ষণে কাঠবেড়ালি কিংবা প্রজাপতি যেটা হোক ধরা হয়ে যেত। তারপর, আসুন হুজুর। ডাক্তারের ঘোর ভাঙল। 32 নম্বর বাংলোর গেট খুলে ধরেছে বলবাহাদুর। সামনেই আলো জ্বলছে ঘরের ভিতরে, আর কাচের ওপর একটি সিলুয়াত ছবি, একটি মেয়ের ছায়া। বলবাহাদুর ডাকল, বাবু। দরজা খুলল। স্কার্ফ জড়ানো একটি তরুণী দরজার সামনে দাঁড়িয়ে প্রতীক্ষা করছিল মনে হয়। ডাক্তারবাবুকে এনেছো বলবাহাদুর? আসুন ডাক্তারবাবু, ভিতরে আসুন। একটু কষ্ট দিতে হলো অসময়, কিছু মনে করবেন না। দুটো বড় বড় কেরোসিনের বাতি জ্বলছে ঘরে। খাটের উপর সেই প্রৌঢ় ভদ্রলোক শাল চড়িয়ে বিকৃত মুখে বসে আছেন। ডান পায়ের গোড়ালি জড়িয়ে একটা ন্যাকড়ার ব্যান্ডেজ। মেজের একপাশে ভাঙা একটা কাচের গ্লাসের কয়েকটা টুকরো, কয়েক ফোঁটা রক্ত। রাত্রে নামতে যাচ্ছিলেন খাট থেকে, ধাক্কা লেগে পাশের টেবিল থেকে গ্লাসটা পড়ল, আর তার উপর পা দিয়ে। ডাক্তার তাকিয়ে দেখল মেয়েটির দিকে। 22 থেকে 26-এর ভিতর যে কোনো বয়স। এই মাঝরাতেও ঠোঁটে গালে প্রসাধনের রং। মেয়েটি রূপবতী। ডাক্তারের মনে হলো, ভাঙা কাচে মেয়েটিরই পা কাটল না কেন? তাহলে এই সময় এই বিরক্তিকর পরিশ্রম খানিকটা হলেও সার্থক হতো অন্তত। আহত লোকটি কাতরোক্তি করলেন এবার। দেখি, পাটা দেখি। ব্যান্ডেজ খুলতে গিয়ে ডাক্তারের অভ্যস্ত নাসারন্ধ্র চকিত হয়ে উঠল। কিসের একটা চাপা গন্ধ ভেসে বেড়াচ্ছে হাওয়ায়। না, শুধু আয়োডিন নয়। ইয়েস, ইটস অ্যালকোহল, আই এম শিওর। নিঃশব্দে ব্যান্ডেজ খুলল ডাক্তার। তলায় গোড়ালিতে নয়, পায়ের ডিমের নিচে 3টি ছোট ছোট রক্তাক্ত ছিদ্র। ছিদ্রগুলো একটু বিশেষ ধরনের। অত উপরে অমনভাবে ভাঙা কাজ কি কখনো বেঁধে? তাছাড়া আয়োডিন, অ্যালকোহল আর আর একটি অতি মৃদু গন্ধ যেন থমকে আছে বন্ধ ঘরটার ভিতরে। বাই জোভ, ইটস পাউডার। না, বিন্দুমাত্র সন্দেহ নেই। ডাক্তার উঠে দাঁড়ালো, দৃঢ় একটা সরল লেখার মতো। মুখের পেশিগুলো তার শক্ত হয়ে গেছে। কেমন দেখলেন ডাক্তারবাবু? ডাক্তার একটা তীক্ষ্ণ দৃষ্টি ফেলল মেয়েটির উপর। কথাটার জবাব না দিয়ে বললেন, মাফ করবেন, আমাকে একবার পোস্ট অফিসে যেতে হবে এখুনি। মেয়েটি চমকে উঠল। পোস্ট অফিসে কেন? কারণ এটা পুলিশ কেস। ইস্পাতের মতো কঠিন শোনালো ডাক্তারের গলা। পোস্ট অফিস থেকে থানায় একটা ফোন করতে চাই। ওর পায়ে ভাঙা কাজ ফোটেনি, ইটস এ গান শট ইনজুরি। ডাক্তারবাবু, মেয়েটির বিদীর্ণ মিনতি কানে এলো। একটা আর্ত গোঙানি ভেসে উঠল আহতের কাছ থেকে। আমি চললুম,
আমার সময় নেই। দরজা আড়াল করে দাঁড়ালো মেয়েটি। সুন্দর মুখখানায় ছাইয়ের রং ছড়িয়ে গেছে। লিপস্টিক বোলানো ঠোঁট দুটো কাঁপছে অল্প অল্প। একটু দাঁড়ান, দুটো কথা শুনবেন? বলুন। চোখ সরিয়ে নিয়ে তেমনি কঠিন গলায় বললেন ডাক্তার। সংক্ষেপে বলুন। কত টাকা চান আপনি? কর্কর শব্দে ডাক্তার হাসল। ওটা পুলিশকে জিজ্ঞেস করবেন, যদি ওরা রাজি হয়। ইউ ক্যান ক্যাচ মি দেয়ার। খাটের উপর থেকে ভদ্রলোকের গোঙানি ভেসে এলো, আর তৎক্ষণাৎ ডাক্তারের পায়ের সামনে একেবারে মেঝেতে বসে পড়ল মেয়েটি। চোখের কোনায় চিকচিক করে উঠল জল। 5 মিনিট বসুন ডাক্তারবাবু, অন্তত 5 মিনিট, তারপর যা করবার করবেন। ডাক্তার চোখ নামিয়ে চেয়ে দেখল মেয়েটির মুখের দিকে। সুন্দর মুখখানা এখন আর ছাই রঙা নয়, একেবারে সাদা হয়ে গেছে। কালো চোখ দুটিতে বাইরের হিমার্ত রাত্রির চেয়েও আরো শীতল, আরো নিষ্ঠুর ভয় স্তব্ধ হয়ে রয়েছে। সেই সাদা কুয়াশা এসে জমেছে চোখে। এখনই হয়তো শিশির হয়ে ঝরতে আরম্ভ করবে। আর মিথ্যে কথা বলবো না ডাক্তারবাবু, পায়েই গুলি লেগেছে। কাচের গ্লাস ভেঙে আপনাকে ফাঁকি দেওয়া যায়নি। আপনি দয়া করে একটা পায়ের ব্যবস্থা করুন। সব কথা শুনুন, তারপর আপনি থানায় খবর দিন। আপনার যা খুশি করুন। মেয়েটি সুন্দরী, তার পায়ের কাছে বসে পড়েছে কোনো বিয়োগান্তক নাটকের নায়িকার মতো। কয়েক মুহূর্ত চুপ। তারপর ডাক্তার নয়, যে অমূল্য দত্তগুপ্ত একটু আগেই ঘাসের ভিতর কাঠবেড়ালি আর প্রজাপতির স্বপ্ন দেখছিল, সে বললে, আচ্ছা তাই হবে তাহলে। বল বাহাদুরকে হাসপাতালে পাঠিয়ে কয়েকটা দরকারি জিনিসপত্র আনালো ডাক্তার। 3টে ছোট ছোট ছড়া বেরুলো পা থেকে। দাঁতে দাঁত চেপে যন্ত্রণা সহ্য করলেন ভদ্রলোক। একটা আর্তনাদ করবারও যেন সাহস পেলেন না আর। ড্রেসিং শেষ করে ডাক্তার আর একটা চেয়ারে বসল। তাকালো শীতল নির্মম দৃষ্টিতে। বলুন এবার, সত্যি কথা খুলে বলুন, কিছু গোপন করতে চেষ্টা করবেন না। বলুন এবার, সত্যি কথা খুলে বলুন, কিছু গোপন করতে চেষ্টা করবেন না। ভদ্রলোক জবাব দিলেন না, সোজা লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। তারপর লেপের তলা থেকে একটা ক্ষীণ আওয়াজ পাওয়া গেল। মঞ্জু, ওকে 1 পেয়ালা চা। এক্ষুনি করে দিচ্ছি ডাক্তারবাবু। থ্যাংক ইউ, এই অসময়ে চায়ের দরকার নেই। যা বলবার খুলে বলুন এবার। ডাক্তার হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 3টের কাছাকাছি। নিজের গরম বিছানাটা এতক্ষণে নিশ্চয়ই বরফ হয়ে গেছে। ফিরে গিয়ে নিশ্চিন্তে ঘুমন্ত কম্বাইন্ড হ্যান্ডটার মাথায় 1 বালতি ঠান্ডা জল ঢেলে দেবার প্রলোভন জাগল ডাক্তারের। খাটের কোণা ধরে দাঁড়িয়েছিল মঞ্জু। আস্তে আস্তে বললে, কাল আমরা কোচবিহার থেকে স্টেট কার্ড নিয়ে এখানে এসেছি। কয়েকদিন বেরিয়ে যাব ইচ্ছে ছিল, কিন্তু দেখুন কি দুর্ভোগ। হাতের ঘড়ির কাঁটা 3টে পেরিয়ে গেল। এখনো ফিরে গেলে কয়েক ঘন্টা ঘুমানো চলতো, কিন্তু ডাক্তার ভুরু কোঁচকাল। ভনিতা থাক, কাজের কথা বলুন। এই ভদ্রলোক আপনার কে হন? রূঢ় পুলিশি জেরার মতো বেজে উঠল প্রশ্নটা। লেপের মধ্যে নড়ে উঠলেন ভদ্রলোক। কয়েক সেকেন্ড অদ্ভুত নীরব হয়ে রইল মেয়েটি। তারপর বললে, উনি আমার বাবা। ভদ্রলোক সশব্দে পাশ ফিরলেন। খাটটা মচমচ করে উঠল। সঙ্গে সঙ্গে ডাক্তারের মনের উপর থেকেও যেন অনেকখানি ভার নেমে গেল। কিন্তু কথাটা বলতে কেন দ্বিধা করল মঞ্জু? আর ওই অ্যালকোহলের গন্ধটাও, ওটা না থাকলেই অনেকটা স্বস্তি পেত ডাক্তার, আরো খানিকটা সহজ হতে পারত। মেয়েটি আবার জোর দিয়ে বললে, উনি আমার বাবা,
শিকারে ওর খুব ঝোঁক, সঙ্গে বন্দুক এনেছেন। এদিকে নাকি প্রচুর গ্রিন পিজন আর বন মুরগি পাওয়া যায়, মারবেন। রাত্রে আমায় বললেন মা। আবার সশব্দে পাশ ফিরলেন আহত ভদ্রলোক। গোঙানি আওয়াজ উঠল একটা। বললেন মা, বন্দুকটা সাফ করেই রাখো, আজ ভোরবেলায় শিকারে বেরুবো। তাই মাঝরাতে উঠে বন্দুক নিয়ে বসলেন? হ্যাঁ, পরিষ্কার করে রাখবো ভেবেছিলুম। কেসের মধ্যে বন্দুকটা জোড়াই ছিল, আমি খেয়ালই করিনি। একটা ব্যারেল কার্টিজ রয়েছে। বাবা খাটে বসেছিলেন, আমি মেঝেতে বন্দুক নামিয়ে পরিষ্কার করতে যাচ্ছি, যেই ট্রিগারে টান পড়েছে অমনি গুলি বেরিয়ে গেল। ভাগ্যিস নলটা উপরের দিকে ছিল না, নইলে। শিউরে উঠে মঞ্জু থামল। আনুন তো বন্দুকটা। পাশের ঘর থেকে মঞ্জু একটা দোনালা বিএসএ শটগান নিয়ে এলো। বন্দুকটা হাতে করে দেখলো ডাক্তার। দামি দুর্লভ জিনিস। একটা নল থেকে পরিষ্কার এক্সপ্লোশনের গন্ধ পাওয়া গেল। আঙুল ঢুকিয়ে পরীক্ষা করতেই জড়িয়ে গেল হলুদ রঙের বারুদের গুঁড়ো। মৃদু হেসে ডাক্তার বন্দুকটা নামিয়ে রাখল। এই গল্পটা পুলিশে বিশ্বাস করবে মনে করেন? পুলিশে না করে আপনি করুন। মঞ্জুর চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। গল্প তো আপনাকে বলিনি, যা সত্যি কথা তাই বললুম। এরপরেও যদি আপনি আমাদের পুলিশ কেসে স্ক্যান্ডেলে ফেলতে চান তো ফেলুন। ডাক্তার চুপ করে রইল। মনের ভিতরে অনিশ্চয়তা দুলছে। ডাক্তার আর অমূল্য দত্তগুপ্ত, ডক্টরস ডিউটি আর ঘাসের ওপর সেই কাঠবেড়ালিটা। মঞ্জুর সঙ্গে সেই উড়ন্ত প্রজাপতির কোথায় একটা মিল আছে। কোথায়? বড় একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো ডাক্তার। বললে, চিন্তা করে দেখব। আপাতত আপনার বলবাহাদুরকে আমার সঙ্গে দিন, কয়েকটা ওষুধ পাঠাচ্ছি। কিন্তু সত্যি কথাটা গোড়াতেই গোপন করলেন কেন তাই ভাবছি। মঞ্জু কাছে এগিয়ে এলো। চোখের জল মুছে ফেলেছে, কিন্তু দৃষ্টিটা এখনো তার কুয়াশা দিয়ে ছাওয়া। ভয় পেয়েছিলুম ডাক্তারবাবু, বিশ্বাস করুন। অমূল্য দত্তগুপ্ত হাত তুলে নমস্কার করলে। বললে, আচ্ছা আসি এখন। বাইরের চাঁদ ঘন ফগের আড়ালে লুকিয়ে গেছে। শুধু পশ্চিমের আকাশে একটা আকারহীন হলুদের ছোপ। মংপু পার হয়ে রংলি ছাড়িয়ে সেই পেঁজা তুলোর রাস সমস্ত ফৌজবাড়ির পাহাড়টাকে আড়াল করে দিয়েছে। বাড়ি ঘর বন জঙ্গল সব যেন মুছে গেছে একাকার হয়ে। শুধু সামনের কয়েক হাত পথ জেগে আছে স্বপ্নের মতো। ধুমল সরীসৃপেরা তার ভিতর খেলে বেড়াচ্ছে। বাঁদিকে কয়েকটা পাইনের চূড়া দেখা যাচ্ছে, যেন ওরা পৃথিবীর সীমান্ত, জীবনের শেষ প্রাকার। ডাক্তার আস্তে আস্তে নেমে চলল। অদ্ভুত স্তব্ধতা, অদ্ভুত স্তব্ধতা চারিদিকে। একটা ঝিঁঝি পর্যন্ত ডাকছে না কোথাও। আশ্চর্য এই দেশ। এতক্ষণে সমস্ত ব্যাপারটাকে কেমন অবাস্তব মনে হতে লাগলো তার। মনে হলো এই ঘন কুয়াশায় ফৌজবাড়ির পাহাড়, পাইনের বন, চারিদিকে ছাড়া ছাড়া জনহীন বাংলোগুলো যেমন স্বপ্ন হয়ে গেছে, তেমনি ওই ঘটনাটাও স্বপ্ন ছাড়া কিছুই না। ঘুমের ঘোরে অলস মেঘের মতো যারা আসে যায়, ও তাদেরই একটা কাঠবেড়ালি আর প্রজাপতির সঙ্গে একাকার। হঠাৎ চটকা ভেঙে হয়তো দেখতে পারে নিজের বিছানায় গরম লেপের নরম আলিঙ্গনের মধ্যে সে শুয়ে আছে। জানলার ফিকে নীল কাঁচের ভিতর দিয়ে এক মুঠো বেগুনি রোদ এসে পড়েছে। লনের ফুলগুলো হেসে উঠেছে রোদের ছোঁয়ায়। টপ করে কপালে এক ফোঁটা জল পড়ল। শিশির। তার তীক্ষ্ণ হিংস্র ছোঁয়ায় সমস্ত স্নায়ুগুলো একসঙ্গে আর্তনাদ করে উঠল ডাক্তারের। আর তখনই মনে হলো, এই রকম রাত্রে ডাকাতি করা উচিত।
লেপের তলায় যারা আরামে ঘুমুচ্ছে তাদের টেনে বের করে ঠান্ডা জল ঢেলে দেওয়া দরকার। আর তা যদি না হয় তাহলে অন্তত পোস্ট অফিসে গিয়ে 3 মাইল দূরের থানায় একটা ফোন করা যেতে পারে। গানশট কেস। ব্যাপারটা অত্যন্ত সন্দেহজনক, শিগগির এসো। কিন্তু ভারী সুন্দর মেয়েটির চোখ, সেই গভীর কালো চোখ দুটি দিয়ে জল গড়িয়ে পড়ছিল। কুয়াশা ম্লান জ্যোৎস্নায় নিজের নিঃশ্বাসের ধোঁয়া দেখতে দেখতে ডাক্তার ভাবল, অমূল্য দত্তগুপ্তই জিতল শেষ পর্যন্ত। ডাক্তারের আর কিছুই করবার নেই। ইউ মাস্ট বিলিভ হার স্টোরি। ডাক্তারকে আরেকবার ডাকতে এলো বলবাহাদুর। তখন বেলা প্রায় 12:15। সবে হাসপাতালের কাজ শেষ হয়েছে, স্নানের উপক্রম করছিল। ডাক্তার বললে, তুমি যাও, একটু পরেই আমি আসছি। না হুজুর, এখনই একবার আসুন, ওরা রওনা হয়ে যাচ্ছেন, আপনার সঙ্গে দেখা করেই বেরিয়ে পড়বেন। ওই পা নিয়ে? ডাক্তার আশ্চর্য হলো। আচ্ছা চলো। পাহাড় ভেঙে আবার সেই 32 নম্বর বাংলো। সামনে কালো মোটরটা তৈরি হয়ে আছে। ডেক চেয়ারে সেই ভদ্রলোক, পায়ে ব্যান্ডেজ, সারা মুখে যন্ত্রণাকাতর অনিদ্রার ছাপ। ভদ্রলোক বললেন, আসুন আসুন ডাক্তারবাবু, কাল রাতে আপনি আমায় বাঁচিয়েছেন। কি বলে যে ধন্যবাদ দেব জানি না। ডাক্তারের সঙ্গে এই প্রথম সম্ভাষণ লোকটির। ডাক্তার ভালো করে তাকিয়ে দেখল তার রোগীর দিকে। 60-এর মতো বয়স, মাথায় 12 আনা চুল ধূসর, চুলে শৌখিন সিথি, মুখে অ্যালকোহলিক চিহ্ন। নিজের অত বড় মেয়ে রয়েছে সঙ্গে, তা সত্ত্বেও ড্রিঙ্ক করে। লোকটা রুচি ভালো নয়। একটা বেতের চেয়ারে বসলো ডাক্তার। শুনলুম চলে যাচ্ছেন এখনই, কিন্তু এইরকম পা নিয়ে? ব্যথা আছে বটে, কিন্তু ফিলিং অলরাইট। যা হয়ে গেল তারপর এখানে থাকতে আর মন চাইছে না। ঘরের ছেলে ঘরেই ফিরে যাই। ওখানে এক বড় ডাক্তার আছেন আমার বন্ধু, মেজর লাহিড়ী, তিনিই দেখবেন এখন। ভদ্রলোক কৃতজ্ঞ চোখে ডাক্তারের দিকে তাকালেন। কিন্তু তার বোধহয় আর দরকার হবে না, আপনি যা করলেন। মঞ্জু বেরিয়ে এলো ঘর থেকে। গায়ে শালের কাজ করা লাল টকটকে ক্লোক, পরনে লাল শাড়ি, হাতে একটা লাল ব্যাগ দুলছে। দিনের আলোয় ডাক্তার দেখল মেয়েটি শুধু সুন্দরী নয়, একটা আগ্নেয় হিংস্রতা জ্বলছে তার শরীরে। ডাক্তার এই মুহূর্তে তার দিকে যেন চাইতে পারল না, সব হয় নামিয়ে নিল চোখ। নমস্কার নমস্কার ডাক্তারবাবু, আপনার ঋণ আমাদের চিরকাল মনে থাকবে। জিনিসপত্র তোলা হয়ে গিয়েছিল। ড্রাইভার আর বলবাহাদুরের কাঁধে ভর দিয়ে এক পায়ে ভদ্রলোক গাড়িতে গিয়ে উঠলেন। মঞ্জু উঠে বসলো তার পাশে। পকেট থেকে এক মুঠো নোট বের করে ভদ্রলোক ডাক্তারের হাতে গুঁজে দিলেন। এই সামান্য কটা টাকা যদি দয়া করে রাখেন। করেন কি, আমি কেবল আমার ডিউটি। না ডাক্তারবাবু না, ভিজিটও তো কালকে আপনাকে দেওয়া হয়নি, এ আপনাকে নিতেই হবে। মঞ্জুর কালো চোখের দৃষ্টি এসে অমূল্য দত্তগুপ্তর মুখের উপর বিঁধল। সে দৃষ্টিতে আগুনের জ্বালা, চোখ যেন বুজে আসতে চাইল। মোটর চলতে আরম্ভ করলো। আর একবার কানে এলো মঞ্জুর গলা, আপনার দয়া আমরা কখনো ভুলবো না ডাক্তারবাবু, কখনো না। পাহাড়ের বাঁক ঘুরে গাড়ি মিলিয়ে গেল কালিম্পং এর পথের দিকে। মুঠোর ভিতর নোটগুলো আঁকড়ে ধরে দাঁড়িয়ে রইল অমূল্য দত্তগুপ্ত। যে স্বপ্নটা কাল রাতে শীত আর কুয়াশার মধ্যে শুরু হয়েছিল, আজ দিনের ধারালো শুভ্র রোদের ভিতরে
তার নিঃশেষ হয়ে মিলিয়ে গেল। ওরা এমনি ভাবেই মিলায়। ডাক্তারের নিঃশ্বাস পড়ল, আর কেবল একটা জিনিস সামনে খচখচ করে বাজতে লাগলো বুকে। প্রেসক্রিপশন লিখেছিল ফর PS রায়চৌধুরী, কিন্তু ওই পর্যন্তই। কৃতজ্ঞতা জানিয়ে গেলেন, কিন্তু না দিলেন ঠিকানা, না পরিচয়। মঞ্জুও তো বলতে পারতো সময় করে কখনো যদি আমাদের ওদিকে আসেন। ডাক্তার টের পেল এতক্ষণে তার ভয়ঙ্কর খিদে পেয়েছে। ক্লান্ত আড়ষ্ট পায়ে ধীরে ধীরে ফিরে চলল হাসপাতালের দিকে। স্বপ্নেরা তো কখনো স্থির হয়ে থাকে না, শরতের মেঘের মতো দেখা দেয় আর মিলিয়ে যায়। হায়, এমনি নিয়ম। প্রায় 2.5 বছর পরে আর একবার চমকালো ডাক্তার অমূল্য দত্তগুপ্ত শিলিগুড়ি রেল স্টেশনে। দোতলার ওয়েটিং রুমের বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছিল অন্যমনস্কভাবে। তার ট্রেন আসতে ঘন্টা 1.5 দেরি আছে। অলস দৃষ্টিতে তাকিয়ে দেখছিল একটা ইঞ্জিন শান করছে, শালপাতা ঠোঙা নিয়ে ঝগড়া করছে 3-4টে কুকুর। ঝিমঝিমে অলস রোদে গামছা পেতে প্ল্যাটফর্মে শুয়ে পড়েছে কুলিরা। ব্যতিব্যস্ত স্টেশনটা আপাতত ছুটি আর বিশ্রামের মধ্যে এলানো। ভালো আছেন ডাক্তারবাবু? ভালো আছেন ডাক্তারবাবু? অমূল্য দত্তগুপ্ত ফিরে তাকালো। প্রথমে চিনতে পারল না। মুগ্ধ বিহ্বলতায় দত্তগুপ্ত স্মৃতির ভিতরে অসহায়ভাবে হাতড়ে বেড়াতে লাগলো। মাফ করবেন, আপনাকে তো ঠিক। মেয়েটি হেসে উঠল। লিপস্টিক রাঙানো ঠোঁটের ভিতর থেকে বেরিয়ে এলো সাদা দাঁতের ঝিলিক। চিনতে পারলেন না? সেই বন্দুকের গুলি। কাচের গ্লাস ভেঙে আপনাকে ঠকাতে চেয়েছিলুম। মুহূর্তে সমস্ত চেতনায় ঝাঁকুনি লাগলো। একটা শীতার্ত অবাস্তব রাত ফিরে এলো চোখের সামনে। যেন এতক্ষণের কুয়াশা সরে গিয়ে স্পষ্ট রেখায় প্রত্যক্ষ হয়ে উঠল পাইন গাছের কতগুলো ভুতুড়ে চেহারা। হানাবাড়ির মতো কটা ছাড়া ছাড়া বাংলো। মঞ্জু দেবী, নমস্কার। অমূল্য দত্তগুপ্ত সপ্রতিভ হওয়ার চেষ্টা করল। খুব অদ্ভুতভাবে দেখা হলো আবার। আপনার বাবার পা ভালো হয়ে গেছে আশা করি। মঞ্জু আবার হাসল। কেমন অবদ্ধ মনে হলো এবারের হাসিটা। সেই রায়চৌধুরী? হ্যাঁ, ভালোই আছেন। আপনার হাত যশ আছে ডাক্তারবাবু। শেষ কথাটা কানে গেল না ডাক্তারের। তার আগেই চমকে উঠেছিল। তার মানে উনি আপনার বাবা নন? না, আমি ওর। কিন্তু কথাটা সোজা বাংলায় নাই বা শুনলেন। আমাকে নিয়ে ওখানে গিয়েছিলেন ফুর্তি করতে। বাড়ি ঘরে সব সুবিধে হয় না, বুঝতেই তো পারেন। রাত্রে মদের মাথায় কেমন সন্দেহ হলো আমি ওকে তেমন ভালোবাসি না। নেশার ঝোঁকে বন্দুক নিয়ে গোবিন্দলালের পাঠ করতে যাচ্ছিলেন। আমি বাধা দিলুম। ফল যা হলো তা তো আপনি জানেনই। তারপর আমাকে ওর মেয়ে সাজতে হলো। আসল কথা জানলে তো আপনি সেদিন থানা পুলিশ না করিয়ে ছাড়তেন না। রেলিংয়ে হেলান দিয়ে পাথর হয়ে রইল অমূল্য দত্তগুপ্ত। ভাবতে লাগলো, মেয়েটাকে এখান থেকে সোজা নিচে ফেলে দেওয়া যায় কিনা, কিংবা কোনো দানবিক শক্তিতে ছুঁড়ে দেওয়া চলে কিনা একেবারে শান্টিং করা ইঞ্জিনটার সামনে। খুব রাগ করলেন নিশ্চয়, কিন্তু আমার যে কত বড় ক্ষতি করেছেন তা তো জানেন না। রুক্ষ গলায় ডাক্তার বললে, আপনার আবার ক্ষতি কি? 16 আনাই তো লাভ। খুব বোকা বানিয়েছিলেন আমাকে। বড় ভালো একটা আশ্রয় পেয়েছিলাম ডাক্তারবাবু, কিন্তু আপনার কাছে সেই যে মিথ্যে মেয়ে সেজেছিলুম। রায়চৌধুরী তো আর সে কথা ভুলতে পারলেন না। পথে আস্তে আস্তে বললেন, মঞ্জু,
সত্যি আমার এতদিনে ভুল ভাঙলো। এই বন্দুকের গুলি আমায় জানিয়ে দিলে। এবার আমার প্রায়শ্চিত্তের সময় হয়েছে। এখন থেকে সত্যিই তুমি আমার মেয়ে। তোমায় কোনো ভালো ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেব। যৌতুক দেব 10,000 টাকা। আমি নিজেকে বদলাবো, তোমার জীবনকেও বদলে দেব। এসব বললেন রায়চৌধুরী। ব্যঙ্গের হাসি ফুটল ডাক্তারের মুখে। তাহলে কোনো ভালো ছেলেকেই বিয়ে করেছেন? টাকাও পেয়েছেন 10,000? মঞ্জুর কালো চোখ ঝকঝক করে উঠল। কি ভেবেছেন আমায়? একটা আত্মসম্মান নেই আমার? ছি ছি। 2 দিন পরেই পালালুম বুড়োর খপ্পর থেকে। এখন যে আছে। কথাটা শেষ হওয়ার আগেই ওয়েটিং রুম থেকে নিদ্রা রক্ত চোখে বেরুলেন এক বিপুল আকায় মাঝবয়সী ভদ্রলোক। একটু আগেই বুকের উপর একটা সিনেমা পত্রিকা নিয়ে লোকটিকে ডাক্তার হাঁ করে ঘুমুতে দেখেছিল ওয়েটিং রুমে একখানা ডেক চেয়ারে। ভদ্রলোক ট্রাউজারের পকেটে হাত পুড়ে জড়ানো মোটা গলায় ডাকলেন, আরে গই কিধার? চা পিয়েগি নেই? আতি হুঁ। পরক্ষণেই একটা কথাও আর না বলে, একটা বিদায় সম্ভাষণও না জানিয়ে মঞ্জু লোকটির দিকে এগিয়ে গেল। অকথ্য অপমানের মতো একটা হাসির আওয়াজ চলকে এলো ডাক্তারের দিকে। রেলিংয়ে হেলান দিয়ে যেমন ছিল তেমনি ভাবে দাঁড়িয়ে রইল অমূল্য দত্তগুপ্ত। সেই আশ্চর্য রাত্রিটার মতো আবার মংপু পার হয়ে রংলি ছাড়িয়ে হিমালয়ের ওপার থেকে রাশি রাশি কুয়াশা এসে তাকে আচ্ছন্ন করে দিচ্ছে। রায়চৌধুরী নিজের মেয়ে বলে ভাবতে শুরু করেছে। তাতে মঞ্জুর আত্মসম্মানে কোথায় যে ঘা লেগেছে সেইটাই সে কোনো মতে বুঝতে পারল না।